হ্যালো গাইস, যেটি সাগরনীল ফ্রম RT676 এবং এখন আমি করব পরমব্রত চট্টোপাধ্যায় এবং মধুমিতা সরকার অভিনীত নতুন সিনেমা ট্যাংরা ব্লুজের রিভিউ। সিনেমাটার ভালো দিক কি খারাপ দিক কি কথা বলবো সেগুলো নিয়ে। তো পুরো ভিডিও দেখতে থাকো এবং সবার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমরা এরকম নতুন মুভি এবং ওয়েব সিরিজের রিভিউ ভিডিও করতে থাকি এবং একই সঙ্গে পুরো ভালো মুভি এবং ওয়েব সিরিজের রেকমেন্ডেশন ভিডিও করতে থাকি। সিনেমাটার গল্প সম্পর্কে একটুখানি বলা যাক। এই সিনেমাতে ট্যাংরা অঞ্চলের এক অজানা ইতিহাস তুলে ধরা হয়েছে এবং সেই অজানা ইতিহাস যার জীবনকে কেন্দ্র করে সে সঞ্জয় মণ্ডল। এই সঞ্জয় মণ্ডল একটি রিয়েল লাইফ চরিত্র যার একটা মিউজিক্যাল জার্নি রয়েছে, আবার একই সঙ্গে তার লাইফের একটা ডার্ক সাইডও রয়েছে, যেটা থেকে সে তো বেরিয়ে এসছে কিন্তু সেই ডার্ক সাইডটা তবু তার পিছা ছাড়ছে না। কিভাবে সঞ্জয় মণ্ডল ক্যারেক্টারের মিউজিক্যাল জার্নির সঙ্গে তার লাইফের ডার্ক সাইডটা মিলেমিশে একাকার হয়ে যায়, কিভাবে কতগুলো বস্তির ছেলে মেয়ের জীবন সঞ্জয় মণ্ডলের জীবনের সঙ্গে কানেক্টেড হয়ে পড়ে, কিভাবে একজন ফেলিয়ার মিউজিশিয়ান মধুমিতা সরকারের চরিত্র এই সমস্ত ঘটনাটার সঙ্গে জড়িয়ে পড়ে, সেটা জানতে গেলে অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। এই সিনেমার গল্পটা গল্প লেভেলে অবশ্যই ভালো, কিন্তু স্ক্রিন প্লে খুবই স্লো, বিশেষ করে সেকেন্ড হাফে একটা স্লো বার্ন ট্রিটমেন্ট করা হয়েছে। তবে আমি বলবো গল্প অনুযায়ী যে ট্রিটমেন্টটা করা হয়েছে সেটা সিঙ্কিংটা ঠিকঠাক হয়নি। আমার মনে হয় না যে স্লো বার্ন ট্রিটমেন্টের দরকার ছিল। প্রচণ্ড স্লোলি সিনগুলোকে এগোনো হয়েছে, বিশেষ করে সেকেন্ড হাফের পরে তো মেনে নেওয়া যাচ্ছিল না, কিন্তু শেষ 10 মিনিট আবার খুব ভালো করা হয়েছে সিনেমার, যেটা কিন্তু অডিয়েন্সকে কিছুটা ইমোশনাল করে দেবে। সেটা একটা মেকআপ দেওয়ার কাজ করেছে। আমি বলবো না পুরোটা মেকআপ দিতে পেরেছে, কিন্তু অবশ্যই কিছুটা মেকআপ দিতে পেরেছে শেষ 10 মিনিট। পরমব্রতও ভালোই কাজ করেছেন, যেমন তিনি করেন তার একটা অন্য অ্যাকসেন্ট রাখা হয়েছে পুরো সিনেমাতে। ডিরেক্টর এটা সমস্ত ট্যাংরাবাসীর জন্যই করেছেন। এই টুলটা ইউজ করে খুব সুন্দরভাবে ট্যাংরাকে গোটা দেশের থেকে একটু আলাদা কিছু, একটু হাটকে কিছু দেখানোর যে প্রচেষ্টাটা ডিরেক্টর করেছেন সেটা সম্পূর্ণরূপে সফল। হারমোনিয়াম, খঞ্জনি, বাঁশি, কোল্ড ড্রিঙ্কসের বোতল, রঙের কৌটো, এইগুলোর মাধ্যমে ইনস্ট্রুমেন্ট বানিয়ে সেগুলোকে বাজিয়েও যে মিউজিক সৃষ্টি করা যায় সেটা কিন্তু এই সিনেমাতে দেখানো হয়েছে খুব ভালোভাবে। একটা বাচ্চা মেয়েকে এই সিনেমাতে ব্যবহার করা হয়েছে। তার চরিত্রে আমার মনে হয় অন্য কাউকে কাস্ট করলে ভালো হতো, কারণ তাকে একেবারেই বস্তির মেয়ে মনে হচ্ছিল না, তাকে যথেষ্ট উচ্চবিত্ত পরিবারের মেয়ে মনে হচ্ছিল। সাইফুল আলম এই সিনেমাতে অভিনয় করেছেন, যিনি সহজপাঠের গপ্প সিনেমাতে ছিলেন, খুবই ভালো অভিনয় করেছিলেন। ছবি আলে তার কাজ আমার খুব ভালো লেগেছিল। তিনি এখানেও রয়েছেন এবং তিনি কিন্তু বেশ ভালো কাজ করেছেন। তাকে আমি আগামী দিনে ভালো ভালো সিনেমাতে ভালো ভালো ক্যারেক্টারে দেখতে চাই। এবং পরমব্রত চট্টোপাধ্যায় আমি যখন দ্বিতীয় পুরুষ রিভিউ করেছিলাম বলেছিলাম যে তার গালাগালি দেওয়াটা আমার ভালো মনে হয় না, খুব একটা প্রপার শোনায় না, মনে হয় যেন ভদ্র ছেলে গালাগালি দিলে যেরকম হয় বেমানান সেরকম টাইপের। কিন্তু এখানে কিন্তু তিনি গালাগালি দিয়েছেন এবং আমার মনে হয়েছে যে যথেষ্টই সেগুলো রিলেটেবল, যেভাবে আমরা সাধারণ মানুষ গালাগালি দিই বা সাধারণ মানুষকে গালাগালি দিতে শুনি, ঠিক সেরকমভাবে এখানে পরমব্রত চট্টোপাধ্যায় গালাগালি দিয়েছেন। পুরো সিনেমাতেই যেহেতু বাংলাতে গালাগালি প্রচণ্ড বেশি ব্যবহার করা হয়েছে, তো বাঙালিয়ানা ফ্লেভারটা কিন্তু অডিয়েন্স সম্পূর্ণরূপে পাবে। কিন্তু যেটা আমার মনে হয়েছে যে মধুমিতা সরকারের চরিত্র কিন্তু যথেষ্ট বেশি ইংরেজিতে কথা বলে, সেটা কোনো অসুবিধা নেই, কারণ তার চরিত্রটাই এমন ছিল যে সেখানে ইংরেজি ডায়লগস থাকবে। তার চরিত্র অনুযায়ী কিন্তু এখানে ডায়লগস সুটেবল, ইংরেজি ডায়লগসটা। কিন্তু যখন বস্তির ছেলেমেয়ের সঙ্গে মধুমিতা সরকার কথা বলছেন তখন কি করে ডায়লগস ইংরেজিতে হতে পারে? যারা নোংরা কুড়ায়, বাড়িতে বাড়িতে গিয়ে নোংরা তুলে আনে, তারা স্কুলে যায় যদিও দেখানো হয়েছে, কিন্তু তাদের থেকে কি এমন বেশি ইংরেজিতে জ্ঞান আমরা আশা করতে পারি যে তাদের সঙ্গে আমরা ইংরেজিতে কথা বলবো? তো এইটা আমার খুব বোকা বোকা লেগেছে। পরমব্রত চট্টোপাধ্যায়ের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা ফার্স্ট হাফে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। যে সিনটাতে তার বাবা মারা যাচ্ছে, তিনি ঘরের মধ্যে ঢুকছেন, সেই সিনটাতে যেভাবে ক্যামেরা কাজ করা হয়েছে সেটা আমার বেশ ভালো লেগেছে এবং যেভাবে লাইটিং করা হয়েছে খুব সুন্দর লেগেছে আমার সিনটা। শঙ্কর মুদি সিনেমাতে দেখানো হয়েছিল যে বড় বড় মল হয়ে যাওয়ার জন্য কিভাবে ছোট ছোট মুদিখানার দোকানগুলো সাফার করে, এবং এই সিনেমাতে দেখানো হয়েছে যে ওই বড় বড় মলগুলো হওয়ার জন্য কিভাবে মলটা হওয়ার আগে ওই এলাকার বস্তিবাসীকে উচ্ছেদ করা হয়। সিনেমাতে একটা হালকা করে পলিটিক্যাল দিক রাখা হয়েছে, যেটা আমার বেশ ভালো লেগেছে। এবং এই সিনেমাতে বেশ কিছু ভালো ডায়লগ রয়েছে। একটা জায়গায় পরমব্রত চট্টোপাধ্যায় বলছেন যে মিউজিক একটা এমন জিনিস যেটা চামড়াকে শক্ত করে দেয় এবং মনকে নরম করে দেয়। তো এই ডায়লগটা আমার বেশ ভালো লেগেছে। একটা জায়গাতে একটা বাচ্চা ছেলে একটা বাচ্চা মেয়েকে বলছে যে এই চিৎ সাঁতার দে। সিনটা সম্পর্কে আমি ডিটেলসে বলছি না। তো ওই সিনটাতে ওই দুটো ছেলে মেয়ের মধ্যে যে ইনোসেন্সটা, বিশেষ করে ছেলেটার মুখে যে ইনোসেন্সটা, সেটা আমার অসাধারণ লেগেছে। এই সিনেমাতে যে গানটা আমার বেস্ট লেগেছে সেটা হচ্ছে এই তো আমার দেশ। ওই গানটা যে সিনগুলোর মাধ্যমে শুরু হচ্ছে, যেভাবে শুরু হচ্ছে, ওই ক্যারেক্টারটা জার্নির সঙ্গে যেভাবে র্যাপটা বেরিয়ে আসছে মনের ভেতর থেকে ওই ক্যারেক্টারটার, ওটা আমার দারুণ লেগেছে। কিন্তু আমার মনে হয় যে বাকি যে গানগুলো রয়েছে বা র্যাপগুলো রয়েছে সেগুলো আমার একদমই ভালো লাগেনি, কারণ লাইন্স খুব দুর্বল। এ ফর অ্যাপেল, বি ফর বল,
কিংবা বাবুরাম সাপুরে এই সমস্ত লাইন দিয়ে মানে এগুলো খুব বাজে লেগেছে আমার সত্যি বলতে। গালি বয় কিন্তু মানুষের ভালো লেগেছিল, তার প্রধান কারণ ওই গালি বয়ের র্যাপগুলো, যেগুলো সিনেমা বেরোনোর অনেক আগেই রিলিজ করে গেছিলো এবং অটোমেটিক্যালি সিনেমাটা নিয়ে প্রচুর হাইপ ক্রিয়েট হয়ে গেছিলো এবং তারপর তো গিয়ে দেখা গেছিলো যে সিনেমাটা অবশ্যই একটা ভালো সিনেমা। সেটা কিন্তু এই সিনেমার ক্ষেত্রে হয়নি, কারণ র্যাপগুলো সেরকম লেভেলে ভালো নয় এবং পরমব্রত চট্টোপাধ্যায়কে না হাফ হাতা সোয়েটার পরে ঘুরতে দেখা গেছে পুরো সিনেমা জুড়ে। সেটা কেন আমি বুঝিনি, কারণ বাকি ক্যারেক্টারদের দেখে বা ওয়েদার দেখে সিনেমাতে কখনোই মনে হয়নি যেটা আমরা শীতকালে দেখছি, সিনেমাটা শীতকালে প্লটিং করা হয়েছে, একেবারেই মনে হয়নি। তো কেন ওটা দেখানো হয়েছে, পরমব্রত চট্টোপাধ্যায় কেন হাফাতা সোয়েটার পরেছে আমার জানা নেই, ইললজিক্যাল মনে হয়েছে। মধুমিতা সরকার টাইপকাস্ট হয়ে যাচ্ছে কিনা এই প্রশ্নটাও আমার মনে হয়েছে, কারণ চিনি তো তার ক্যারেক্টারটা একটা ফাকড আপ ক্যারেক্টার ছিল, এখানেও তার ক্যারেক্টারটা একটা ফাকড আপ ক্যারেক্টার, মানে পুরোপুরি বলবো না কিন্তু সেমি ফাকড অবশ্যই। তো আমার একটা মানে সম্ভাবনা মনে হচ্ছে যে কেমন যেন একটা টাইপকাস্ট হয়ে যাচ্ছে, সেটা যদি না হয় সেক্ষেত্রেই ভালো হবে। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা সকলেরই জানা, সেটাকে এখানে পরিহাস করে লাইনটা লেখা হয়েছে আমাদের ছোট নালা চলে আঁকে বাঁকে। তো এই যে বস্তির ছেলে মেয়েদের গরিবতা, তাদের যে অসহায়তা, তাদের যে ট্যালেন্ট থেকেও সেটাকে প্রকাশ করার ক্ষমতা না থাকাটা, এই জিনিসটাকে এই লাইনটার মাধ্যমে দারুণভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো এই ছোট রিটেলিংটা অনেকেই হয়তো সিনেমাতে মিস করে যাবে, কিন্তু এই যে লাইনটা পার্টিকুলার ব্যবহার করা হয়েছে এটা আমার বেশ ভালো লেগেছে। ওভারঅল বলবো সিনেমাটা একটু স্লো পেস্ট, স্ক্রিন প্লেটা যদি সেকেন্ড হাফের পরে একটু স্ট্রং হতো এবং যদি ট্রিটমেন্টটা একটু অন্যরকমভাবে করা হতো তাহলে কিন্তু সিনেমাটা ডিফারেন্ট রেজাল্ট হতে পারতো এবং অবশ্যই যদি র্যাপগুলো ভালো হতো। ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ, এটা কিন্তু খারাপ সিনেমা আমি একেবারেই বলছি না, কিন্তু আরও ভালো হতে পারতো। কনসেপ্টটা ওয়াইজ সিনেমাটা অতটাও ভালো হয়নি যতটা ভালো কনসেপ্টটা মানে শুনতে লাগছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারো, ভিডিওটাকে শেয়ার করতে পারো যে মহিলার ফ্রেন্ডদের সঙ্গে, কমেন্ট করে জানাতে পারো যে তোমরা সিনেমাটা দেখে থাকলে তোমাদের কিরকম লেগেছে। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, কারণ আমরা এরকম নতুন মুভি এবং ওয়েব সিরিজ রিভিউ ভিডিও করতে থাকি এবং একই সঙ্গে পুরনো ভালো মুভি এবং ওয়েব সিরিজের রেকমেন্ডেশন ভিডিও করতে থাকি। আজকের মতন টাটা, চোখ রাখো পরবর্তী ভিডিওতে। हो गया क्या? चलो अब चाहिए